আজকের আমার টপিক হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল। ভূবৈশিষ্ট্যর অঞ্চলগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এক আনুষ্ঠানিক অঞ্চল, দ্বিতীয়ত কার্যকরী অঞ্চল। আনুষ্ঠানিক অঞ্চল একাধিক অঞ্চলের এক বা একাধিক বৈশিষ্ট্য একত্রে গ্রথিত হওয়ার ফলে সৃষ্ট অঞ্চলকে আনুষ্ঠানিক অঞ্চল বলে। অর্থাৎ একের অধিক অঞ্চল হতে হবে এবং তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেগুলো সম্পূর্ণ একত্রিত হওয়ার ফলে একটি বৈশিষ্ট্যের ন্যায় আহ প্রতিশ্রুতি হবে। তাহলে তাকে আনুষ্ঠানিক অঞ্চল বলবো। আর আনুষ্ঠানিক অঞ্চলকে আরো তিনটি নামে বলা যায়। সেটি হচ্ছে সুমেরু অঞ্চল, সদৃশ অঞ্চল ও সমধর্মী অঞ্চল। উদাহরণস্বরূপ আমরা ভূপৃষ্ঠের সেই সব এলাকাগুলোকে সমরূপ বিশিষ্ট সাংস্কৃতিক অঞ্চল হিসেবে বিবেচনা করতে পারি যেখানে ভাষা, ধর্ম, জাতি বা জীবিকার আদর্শ স্থানীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে। যেমন আমরা ধর্ম অনুযায়ী যদি দেখি তাহলে একসময় ভারতকে বলা হতো যে হিন্দুস্তান, অর্থাৎ হিন্দুদের স্থান। তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে অঞ্চলটা তারা গঠন করেছিল সেটাই হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল। আনুষ্ঠানিক অঞ্চল সৃষ্টির কারণ প্রকৃতপক্ষে ড্যাডলি, স্টাম্প, বিভার এবং স্মিথ প্রমুখ ভূগোলবিদগণ আয়ের স্তর, বেকার হার এবং অর্থনৈতিক উন্নয়নের হার প্রভৃতি মাপকাঠি ব্যবহার করেছেন আনুষ্ঠানিক অঞ্চল উদ্ভবের ক্ষেত্রে। নিচে এই অঞ্চল সৃষ্টির কিছু প্রধান কারণ উল্লেখ করা হলো। পারিপার্শ্বিক অবস্থা। কোন দেশের অবস্থা, আবহাওয়া, জলবায়ু, তার ভূপ্রকৃতি এবং পানি প্রাপ্তির প্রত্যাশা অনেক কর্মকাণ্ডে, বিশেষ করে কৃষি উৎপাদনে আঞ্চলিক সদৃশতা বা সমরূপতার সৃষ্টি করে, যার ফলে একই দেশের বিভিন্ন অংশে আনুষ্ঠানিক অঞ্চলের সৃষ্টি হয়। যেমন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আখের চাষ ভালো হয়, আবার উত্তর পূর্বাঞ্চলে তেমনি চায়ের উৎপাদন সুবিধাজনক। বলয়ান সংক্রান্ত নিয়ন্ত্রণ। বলয় সংক্রান্ত নিয়ন্ত্রণ ভূমি ব্যবহারের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, যার ফলে বিভিন্ন ধরনের সমরূপী অঞ্চলের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ ফন থুনের ভূমির ব্যবহার সংক্রান্ত তত্ত্ব পর্যালোচনা করলে দেখা যায় একটি শহরকে কেন্দ্র করে পরস্পর কতকগুলো বলয়ে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক কার্যক্রম গড়ে ওঠে। প্রথম প্রথম শহরের নিকটবর্তী বলয়ে দুগ্ধ শিল্প, তারপর সবজি চাষ, এরপর কাষ্ঠ চাষ এবং এরপর শস্য চাষ দেখা যায়। অর্থাৎ কোনো একটি অঞ্চল নির্ধারণ হয়ে গেলে সেখান থেকে লেয়ার বাই লেয়ার কিছু আহ, বলয়ান সংক্রান্ত অঞ্চল সৃষ্টি হয় যেখানে ভিন্ন ধরনের চাষ, ভিন্ন ধরনের গোত্রের লোকজন বা ভিন্ন ভাষাভাষীর লোকজন থাকে। 3 নাম্বার হচ্ছে সমাবেশগত বা পিন্ডি ভবনের সুবিধা। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু আর্থ-সামাজিক কর্মকাণ্ডের একত্রে সমাবেশের ফলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়, যার ফলে ব্যবসা ও শিল্পাঞ্চল গড়ে ওঠে। সামাজিক ও অর্থনৈতিক বেশ কিছু কারণেই আমাদের দেখা যায় যে একটি অঞ্চল গড়ে ওঠে। কোনোখানে শিল্প কারখানা গড়ে উঠলে রাকিব মিউট কর। কোনোখানে শিল্প কারখানা গড়ে উঠলে সেখানে স্বাভাবিকভাবেই লোকজন বেড়ে যাবে, কারণ সেখানে একটা জীবিকা নির্বাহের একটা সুযোগ তৈরি হয়। এই জন্য সামাজিক অর্থনৈতিক এইসব বিষয়ের উপর নির্ভর করেও অনেক সময় আনুষ্ঠানিক অঞ্চল সৃষ্টি হতে পারে। প্রতিযোগিতার সামর্থ্য। বিশেষ বিশেষ কর্মকাণ্ডের ক্ষেত্রে বাড়ির ব্যয়ভার, জমির খাজনা, ট্যাক্স বা কর প্রভৃতি বহন করায় অনেক সময় আনুষ্ঠানিক অঞ্চলের সৃষ্টি করে। যেমন প্রতিযোগিতার সামর্থ্য পরিষেবামূলক অঞ্চল গঠনের নিয়ামক হিসেবে কাজ করে। যেমন যে কোনো উপজেলা যখন পৌরসভায় রূপান্তর হয়ে যায় তখন অবশ্যই সেখানে খাজনা দিতে হয় বা জমির ট্যাক্স এগুলো দিতে হয়। তার ফলে পৌরসভারও কিছু দায়িত্ব বেড়ে যায় সেখানে এক্সট্রা কিছু সুবিধা দেওয়ার। তো সেই সুবিধাগুলো ভোগের জন্য অনেক সময় আনুষ্ঠানিক অঞ্চলের সৃষ্টি হয়। পারিসরিক পৃথকীকরণ। স্থানিক পার্থক্যের কারণে সাংস্কৃতিক বিভিন্নতার সৃষ্টি হয় এবং বিভিন্ন এলাকায় ধীরে ধীরে সমরূপ সাংস্কৃতিক অঞ্চলের রূপ বহিঃপ্রকাশ ঘটে। আমরা অনেক সময় দেখি যে অনেক গ্রাম বা একটি উপজেলার একাংশ দেখা যায় সেখানে গান চর্চা হয়ে থাকে। তো তারপর দেখা যায় যে গ্রামের অনেকেই, অধিকাংশরাই বা ওই গ্রামের নামকরণই হয়ে যায় যে বাউল গ্রাম বা সঙ্গীত সমৃদ্ধ কোন একটা গ্রাম হিসেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যগুলো আনুষ্ঠানিক অঞ্চলের থাকে। প্রথমটা হচ্ছে সমরূপতা। আঞ্চলিক অঞ্চলগুলোর বৈশিষ্ট্য সমরূপী বা একই এলাকার একরূপ বৈশিষ্ট্য বিদ্যমান, যা প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রকৃতিক হতে পারে।
যেটা আমি আগে বলছি, যে ওই এলাকাগুলোর অ্যাটলিস্ট কিছু মিনিমাম বৈশিষ্ট্য থাকবে যেগুলো ম্যাচ করবে। এসব অঞ্চলের অভ্যন্তরে সব স্থানে বৈশিষ্ট্য সমান পরিমাণে বিরাজমান বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত হয়। যেমন পল্লীগঠিত গাঙ্গেয় সমভূমি বললে একটি ভূপ্রাকৃতিক অবস্থাকে বোঝায়। আমি যদি বলি যে পলিগঠিত গাঙ্গেয় সমভূমির লোকজনকে ডাকো, অর্থাৎ আমি এখানে আনুষ্ঠানিকভাবে বললাম যে ভূপ্রাকৃতিক অঞ্চলের সরি পলিগঠিত ভূপ্রাকৃতিক অঞ্চলের লোকজনদেরকে ডাকার কথা। ২ নাম্বার, পরস্পরের সংলগ্ন। আনুষ্ঠানিক অঞ্চলগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এগুলো পরস্পর সংলগ্ন, অর্থাৎ কাছাকাছি, একটির সাথে আরেকটি লেগে আছে এমন। এদের একটির উপরে অপরটির সীমানা যেতে পারে না, অর্থাৎ এগুলো একে অপরের উপর আরোপিত হতে পারে না। মূলত এগুলো আলাদা ও একক বিচ্ছিন্ন স্তর। এগুলো আলাদা আলাদা হবে এবং একক হবে, কিন্তু তারা পাশাপাশি অবস্থান করবে। সাধারণত অনেকগুলো বৈশিষ্ট্য পরস্পরের সঙ্গে একত্রিত অবস্থায় দেখতে পাওয়া যায়, কারণ যখন কোনো এলাকা পাশাপাশি হবে তার বায়ুচাপ, বৃষ্টিপাত ও তাপমাত্রা সম্পর্কের মাধ্যমে একটি জলবায়ু অঞ্চল গড়ে উঠবে। সীমাবদ্ধতা। আনুষ্ঠানিক অঞ্চল প্রকৃতির বা মানবিক কোনো বৈশিষ্ট্য দ্বারা সীমাবদ্ধ নয়। এটি এমন একটি এলাকা যেখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের সমতা বজায় থাকে, অর্থাৎ ভূপ্রাকৃতিক যে বিশেষগুলো আছে সেগুলোর মধ্যে একটা ব্যালেন্সড অবস্থা থাকবে। ৪ নাম্বার, প্রাকৃতিক বৈশিষ্ট্য। আনুষ্ঠানিক অঞ্চলগুলো মূলত প্রাকৃতিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত। যেমন বৃহত্তর খুলনা যদি আমরা কল্পনা করি, বৃহত্তর খুলনার দক্ষিণের বনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ জন্মায়, কিন্তু উদ্ভিদগুলোর মধ্যে সুন্দরী গাছের সংখ্যা অনেক বেশি। সুতরাং এই এলাকাকে সুন্দরবন অঞ্চল হিসেবে গণ্য করা হয়েছে। এই যে একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এলাকার নামকরণই হয়ে গেছে যে সুন্দরবন। ৫ নাম্বার, অর্থনৈতিক বৈশিষ্ট্য। বর্তমান সময়ে আয়ের স্তর, বেকারত্বের হার, উন্নয়নের হার প্রভৃতি অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠিতে আনুষ্ঠানিক অঞ্চলকে চিহ্নিত করা হয়, যেটি আমি একটু আগে বললাম। আর ৬ নম্বর হচ্ছে সামাজিক বৈশিষ্ট্য। বিভিন্ন শহরের অভ্যন্তরে ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠীর সন্নিবেশে স্বাভাবিক অঞ্চলগুলো আনুষ্ঠানিক অঞ্চল হিসেবে চিহ্নিত হচ্ছে। মোট কথা, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের মিলের ভিত্তিতে সাংস্কৃতিক অঞ্চল চিহ্নিত করা যায়। অর্থাৎ কিছু সামাজিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেও অনেক সময় নগর বা গ্রাম বা একটা অঞ্চল সৃষ্টি হয়। যেমন কোনো অঞ্চলে যদি কিছু কুমোররা থাকে, দেখা যায় যে অধিকাংশ পরিবারই কুমোর, তারা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে। আর সেই গ্রামটা একসময় পরিচিতি পায় হচ্ছে কুমোরদের গ্রাম হিসেবে। তো এভাবে বিভিন্ন অঞ্চল সৃষ্টি হয়। আর এসবই হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চলের বৈশিষ্ট্য। ধন্যবাদ। এখন জয়ব আলী, তুমি শুরু করো। তো অঞ্চলের মধ্যে যে অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি আনুষ্ঠানিক অঞ্চল, আর একটা হচ্ছে কার্মিক অঞ্চল বা কার্যকরী অঞ্চল। তো আমার টপিকটা হচ্ছে কার্যকরী অঞ্চল বা কার্মিক অঞ্চল। কার্যকরী অঞ্চল বা কার্মিক অঞ্চল বলতে আমরা বুঝি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর আশেপাশে যে, মনে করো আশেপাশে যে কিছু গড়ে ওঠে, সেটাই হচ্ছে কার্মিক অঞ্চল বা কার্যকরী অঞ্চল। এখন আমরা যদি বলতে পারি কার্মিক অঞ্চল প্রায় প্রায়শ নোড বা গ্রন্থি নামে পরিচিত। একটি কেন্দ্রীয় বিন্দু চারদিকে গড়ে ওঠে। উদাহরণ হিসেবে একটি শপিং সেন্টারের চারদিকে প্রতিবেশীদের দ্বারা ঘেরা থাকে। এটা বলতে পারি যে মনে করো যদি একটা শপিং মল থাকে, শপিং মলটা হচ্ছে কি, মনে করো আশেপাশের মানুষজন দ্বারা তো মানুষজনকে কেন্দ্র করেই তো গড়ে ওঠে, না হলে তো মনে করো যে কাপড় চোপড় কে কিনবে। তারপরে হচ্ছে কার্মিক অঞ্চলের ধারণা মানুষের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার যে সংযোগ ও প্রভাব সৃষ্টি হয়, সেগুলো পরীক্ষা নিরীক্ষার পথ প্রদর্শন করে থাকে। এরপরে এই যে একটি কার্মিক বা প্রায়োগিক অঞ্চল একটি কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু চারিদিকে গড়ে ওঠে। যেমন আমরা ছেলেরা যেমন হচ্ছে যদি মনে করো কেউ যদি মেলায় যায় থাকে, যেমন হচ্ছে সার্কাস, যেমন কি সার্কাসের যেমন কি স্টেজটা যেটা কি মধ্যে থাকে না, তারপরে হচ্ছে বাইরে কি চারপাশে দর্শক গুলা থাকে, তেমন ওইটাকেও আমরা একটা কার্মিক অঞ্চল হিসেবে বিবেচনা করতে পারি। তারপর দেখতে চারপাশের এলাকা নির্ভর করে কেন্দ্রস্থলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বন্ধন
যেমন বাণিজ্য পথ, রেডিও, টেলিভিশন, নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নের উপর এটা নির্ভর করে। তারপরে কার্মিক অঞ্চলের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা আসি, যে কার্মিক অঞ্চলের বৈশিষ্ট্য, ক্যারেক্টারাইসিস অফ ফাংশনাল রিজিয়ন। কার্মিক অঞ্চলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যদি 1 নম্বরে আসি, 1 নম্বর হচ্ছে কি, কার্মিক অঞ্চল পরস্পর পরিপূরক। এখানে পরস্পর পরিপূরক অর্থ হচ্ছে যে একজন আরেকজনের উপরে নির্ভরশীল বা পরিপূরক অবস্থা পালন করে। যেমন কার্মিক অঞ্চলগুলোর পাশাপাশি অবস্থিত এলাকাগুলো প্রাকৃতিক পরিবেশের বিপরীতে পরস্পরের পরিপূরকভাবে গড়ে ওঠে। তারপর 2 নম্বর হচ্ছে আন্তঃনির্ভরশীলতা। আন্তঃনির্ভরশীলতা, কার্মিক অঞ্চলগুলোর আন্তঃনির্ভরশীলতা একান্ত প্রয়োজন। অর্থাৎ কার্মিক অঞ্চল আন্তঃনির্ভরশীল কর্মকাণ্ডের সমন্বয়ে গঠিত হয়। বিভিন্ন কার্মিক অঞ্চলের মধ্যে আন্তঃনির্ভরশীলতা দেখা যায়। মানে আন্তঃনির্ভরশীলতা অর্থ হচ্ছে যে ওরা হচ্ছে নিজেই স্বয়ংসম্পূর্ণ, নিজেই আত্মনির্ভরশীল। যেমন আমরা হচ্ছে কি, আমাদের দেশে যেমন হচ্ছে আমরা সাধারণভাবে পেঁয়াজের ঘাটতিটা দেখি, যে আমাদের দেশে যে পেঁয়াজের ঘাটতিটা দেখা দেয়, আমরা কি করি, ইন্ডিয়া থেকে পেঁয়াজটা নিয়ে আসি না? কিন্তু এইখানে হচ্ছে আত্মনির্ভরশীলতা বোঝাচ্ছে যে ওরা নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ, ওরা হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু নিচ্ছে না। এরপরে আসি আমরা 3 নম্বরে আসি, কার্মিক সুসংগতি। কার্মিক সুসংগতি সুসংগতি হচ্ছে কার্মিক অঞ্চলে যেসব কর্মকাণ্ড পরিচালিত হয় তাদের মাঝে একটি সামঞ্জস্যতা বজায় থাকে। অর্থাৎ কোনো অঞ্চলে দেখো, কোনো কর্মকাণ্ড অপর কর্মকাণ্ডের জন্য ক্ষতিকর নয়, বরং সহায়ক ভূমিকা পালন করে। কার্মিক সুসংগতিতে হচ্ছে কেউ যদি মনে করো কোনো কিছু কর্মকাণ্ড বা কোনো কিছু আয়োজন করে থাকে, উপকার করার জন্যই সে সেটার আয়োজন করে থাকে। এরপরে হচ্ছে 4 নম্বরে যদি আসি, 4 নম্বর হচ্ছে ক্রমোচ্চতা সম্পর্ক। পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কার্মিক অঞ্চলগুলো সাম্প্রতিক হয় হয় বলে এদের মধ্যে একটি শ্রেণীক্রম লক্ষ্য করা যায়। অর্থাৎ ক্রমের আকারের ভিত্তিতে ক্রিয়ামূলক অঞ্চলগুলো ছোট থেকে বড় একটি পর্যায়ে ক্রমিক ধারা সৃষ্টি করে। এরপর 5 নম্বরে হচ্ছে আন্তঃসম্পর্ক। আন্তঃসম্পর্ক আন্তঃসম্পর্কযুক্ত কর্মকাণ্ডের সমন্বয়ে একটি কার্মিক অঞ্চল গড়ে ওঠে। অর্থাৎ কার্মিক অঞ্চলের সীমানা পরস্পর সম্পর্কযুক্ত কর্মকাণ্ডের এলাকা নিয়ে গঠিত হয়। আবার বিভিন্ন কার্মিক অঞ্চলগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক দেখা যায়। অন্যদিকে অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে, মনে করো একটা অঞ্চলের যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে, সেটা অন্য অঞ্চলেরও অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করবে। কারণ সেটা হচ্ছে কি, আন্তঃসম্পর্কযুক্ত। কারণ একটার সাথে আরেকটার সম্পর্কযুক্ত, সে কারণে এক এলাকার অর্থনৈতিক উন্নতি ঘটলে অপর এলাকারও অর্থনৈতিক উন্নতি সাধন হবে। তারপরে আসি 6 নম্বরে হচ্ছে অসমরূপতা। অসমরূপতা যে কার্মিক অঞ্চলের মধ্যে সমস্ত স্থানের অর্থনৈতিক বৈশিষ্ট্য বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ এ অঞ্চলে অসংখ্য ভিন্ন প্রকৃতির কর্মকাণ্ড বিভিন্ন স্থানে পরিচালিত হয়। এটা যেমন কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি অধিবাসীদের আয়ের সমতা, জীবনধারার মান ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য। তারপর তারপরে আছে 7 নম্বরে হচ্ছে গ্রন্থিবহুল। গ্রন্থিবহুল ক্রিয়ামূলক অঞ্চলের মধ্যে বিভিন্ন বিন্দু বা গ্রন্থি গড়ে উঠতে পারে। এরপর হচ্ছে আব্দুল মালিক। তো আমরা আনুষ্ঠানিক ও কার্মিক দুইটা অঞ্চল সম্পর্কে জানলাম। এখন আনুষ্ঠানিক ও কার্মিক অঞ্চলের মধ্যে কিছু পার্থক্য দেখবো আমরা। একাধিক অঞ্চলের এক বা একাধিক বৈশিষ্ট্য একত্রে গ্রথিত হওয়ার ফলে কি সৃষ্টি হয় আমরা জানি, সেটি হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল। আর অপরদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে সমরূপ বা সাদৃশ্যতার বৈশিষ্ট্য অর্জন করে এবং একত্রে সামগ্রিকভাবে কাজ করে সেসব অঞ্চলকে কার্যকরী অঞ্চল বা কার্মিক অঞ্চল বলে। অর্থাৎ আনুষ্ঠানিক অঞ্চলগুলো যেগুলো, সেটা হচ্ছে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অঞ্চলটা সিলেক্ট করা হয়। আর কার্মিক অঞ্চলেও বিভিন্ন অঞ্চলগুলো থাকে, কিন্তু সেটিতে আহ দেখা হয় যে একটি আরেকটির সাথে মানে কার্যকরী দিক থেকে কতটা নির্ভরশীল। তো আমরা কিছু পার্থক্য দেখবো এখন। পার্থক্য নাম্বার 1 তো ওইটাই সংজ্ঞা যেটা। আর দ্বিতীয় যে পার্থক্যটি, সেটি হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চলের এলাকাগুলো সমধর্মী, যেটি সংজ্ঞার মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ এলাকাগুলোর মধ্যে কিছু বিষয় মিল থাকবে, এবং কার্মিক অঞ্চলগুলো বিষমধর্মী সম্পূর্ণ।
কার্মিক অঞ্চলগুলো একটির সাথে আরেকটির মোটামুটি মিল থাকবে না, অর্থাৎ তারা কার্যকরী দিক থেকে সম্পর্কিত, কিন্তু যদি আমরা একটি ফ্যাক্টরির হিসেবে কল্পনা করি, যেটি মূলত হচ্ছে প্রোডাকশন এরিয়া, সেখানে তার সাথে অবশ্যই সেলস এরিয়ার যেটা মার্কেটিং এরিয়া, তার কোনো সম্পর্ক সেম টু সেম থাকবে না। কিন্তু প্রোডাকশন এরিয়া অবশ্যই সেলস এরিয়ার সাথে সম্পর্কযুক্ত, কারণ একটি কাজ হওয়ার পরে এটির মাধ্যমে পরবর্তীতে যে সেক্টর আছে সে কাজটা শুরু করবে, অর্থাৎ টোটাল প্রসেসটা একটার পর আরেকজন কাজ শুরু করবে, এইভাবে সম্পর্কিত হয়। একটির সাথে আরেকটি মিলবে না, কিন্তু তারা কানেক্টেড আর কি। তৃতীয় যে পার্থক্যটি সেটি হচ্ছে ফোনধুনের ভূমি ব্যবহার মডেলে দেখা যায় মডেলের প্রতিটি অংশের বৈশিষ্ট্য আলাদা আলাদা। আলাদা আলাদা দেখলে প্রতিটি বলয় এক একটি সমধর্মী আনুষ্ঠানিক অঞ্চল, অর্থাৎ কার্মিক অঞ্চলে যে আমরা বললাম যে সেক্টরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বা বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু সেক্টরগুলো এক একটা নিজেদের মধ্যে আবার আনুষ্ঠানিক অঞ্চল গঠন করে। যেমন প্রোডাকশন এরিয়ার কাজ হয়, প্রোডাকশন এরিয়ার বা দেখা যায় যে দুইটা পার্ট থাকতে পারে, একটা হয়তো কিছু কাপড় নিয়ে কাজ করে, কেউ হয়তো বাটন নিয়ে কাজ করে। তো এগুলো ইন্ডিভিজুয়ালি আবার হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল। 4 নাম্বার, আনুষ্ঠানিক অঞ্চলকে পরপর বর্ণনা করতে গেলে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে। তা তো অবশ্যই, কারণ এটি আনুষ্ঠানিক অঞ্চলগুলো বা বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে গঠন করা হয়। কিন্তু কার্মিক অঞ্চলকে এ ধরনের সমস্যা দেখা যায় না, অর্থাৎ কার্মিক অঞ্চল কখনোই একটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে গড়ে ওঠে না। 5 নাম্বার, আনুষ্ঠানিক অঞ্চলগুলোই প্রাকৃতিক ও সামাজিক সমরূপ বৈশিষ্ট্যের ভিত্তিতে চিহ্নিত করা হয়। অপরদিকে কার্মিক অঞ্চল অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে চিহ্নিত করা হয়, অর্থাৎ দুইটা কিসের উপর ভিত্তি করে চিহ্নিত করা হবে তা সম্পূর্ণই আলাদা। 6 নাম্বার, আনুষ্ঠানিক অঞ্চল যেখানে মূলত আলাদা এবং একক বিচ্ছিন্নের অস্তিত্বের, কিন্তু কার্মিক অঞ্চল সেখানে পরস্পর উপর নির্ভরশীল হতে হবে। যেটি মূলত বললাম, কার্মিক অঞ্চলগুলো সব অঞ্চলগুলোর বৈশিষ্ট্য একটির সাথে আরেকটি মিলবে না, কিন্তু তারা পরস্পর নিজেরা একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকবে। 7 নাম্বার, আনুষ্ঠানিক অঞ্চলে গ্রন্থি বা মেরুকৃত অঞ্চল বা রাজনৈতিক অঞ্চলের অস্তিত্ব নেই, কিন্তু কার্মিক অঞ্চলে গ্রন্থি এবং রাজনৈতিক অঞ্চলের অস্তিত্ব রয়েছে। 8 নাম্বার, আনুষ্ঠানিক অঞ্চলের বিভিন্ন এলাকায় সীমানা নির্ধারণ করা সহজ, কিন্তু কার্মিক অঞ্চলের সীমানা নির্ধারণে বিভিন্ন সমস্যা রয়েছে। আনুষ্ঠানিক অঞ্চলের সীমানাগুলো নির্ধারণ করা সহজ হয় এর জন্য, কারণ এটি মূলত কিছু বৈশিষ্ট্যের উপর নির্ভর করে করা হয়। তো সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা সহজেই কোনো এলাকার মধ্যে পেয়ে যাই, তাহলে সেই এলাকাকেও আমরা আনুষ্ঠানিক অঞ্চল হিসেবে বলতে পারি। কিন্তু কার্মিক অঞ্চলগুলোতে হবে কি, আহ, একটি অঞ্চলের সাথে আরেকটি অঞ্চলের উপর নির্ভরশীল থাকতে হবে, এবং তারা পরস্পর একজনের মাধ্যমে আরেকজন কানেক্টেড তো থাকবেই। কিন্তু সেখানে যদি আরেকটি অঞ্চল গড়ে ওঠে, আরেকটি কার্মিক অঞ্চল গড়ে ওঠে যেটি হচ্ছে পূর্বের কোনো অঞ্চলের সাথে সম্পর্কিত না, বা তাদের মাধ্যমে কোনোভাবেই সম্পর্কিত না, তো তারা হচ্ছে কার্মিক অঞ্চল হিসেবে গণ্য হবে না। আর এটি নির্ধারণ করা মোটামুটি একটু কঠিন, কারণ এটির মাধ্যমে এই যে বললাম যেটি যে একটির মাধ্যমে আরেকটি সম্পর্কিত, সেটি যদি না থাকে তাহলে আমরা ওইটাকে কার্মিক অঞ্চল হিসেবে গণ্য করতে পারবো না। 9 নাম্বার হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চলগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকলেও মনে হয় যেন সেগুলোর মধ্যে কোনো সংযোগ নেই বা ঐক্য নেই। এটি স্বাভাবিক, কারণ হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চলগুলো কাছাকাছি থাকলেও তাদের মধ্যে কার্মিক যে অঞ্চলগুলো এদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, যে একজন একটি কাজ করে কমপ্লিট করলে পরবর্তী জন সেটি আবার নিয়ে তার যে দায়িত্ব সেটি পালন করবে, এমন না। তাদের সম্পূর্ণ এলাকাতেই একটি হচ্ছে বৈশিষ্ট্য কাজ করবে, সেখানে তারা ইন্ডিভিজুয়ালি নিজেরা নিজেদের মধ্যে কাজ করবে। যেমন একটু আগে বললাম যে যদি ধরি কোনো কুমোর পাড়া, তাহলে দেখা যাবে যে একটি ফ্যামিলি তো আরেকটি ফ্যামিলিতে যে মাটির জিনিসপত্র বানিয়ে দিবে না, তারা প্রত্যেকে নিজে নিজে বানাবে, কিন্তু যেটি কার্মিক অঞ্চলে হবে না। পরিশেষে বলা যায় যে আনুষ্ঠানিক অঞ্চলের মতো কার্মিক অঞ্চলগুলো পরিপূর্ণ নয়। প্রান্তগুলো ছাড়া অন্যত্র কার্মিক অঞ্চলের ব্যাখ্যা দিতে গেলে আনুষ্ঠানিক অঞ্চলের বর্ণনা না দিয়ে উপায় নেই। অর্থাৎ আমরা প্রত্যক্ষভাবে বলতে পারি যে কার্মিক অঞ্চল আহ আনুষ্ঠানিক অঞ্চলের উপর মোটামুটি নির্ভরশীল, কিন্তু আনুষ্ঠানিক অঞ্চল কার্মিক অঞ্চলের উপর নির্ভরশীল নয়। তবে আনুষ্ঠানিক অঞ্চলগুলোকে চিহ্নিত করার পর সেই অংশগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে
কার্মিক অঞ্চল চিহ্নিত করা সহজ হয়। সহজ বলে অঞ্চলের ধারণার কার্মিক অঞ্চলের উচ্চতর বলে স্বীকার করতেই হবে। তো এই ছিল মূলত কার্মিক এবং আনুষ্ঠানিক অঞ্চলের পার্থক্য। আসলে অঞ্চলটা কি? অঞ্চলটা আমাদের ভূগোল পাঠে কিন্তু একটা অনেক বড় একটা বিষয় অঞ্চল। কারণ আমি ভূগোল বলতে যা বুঝি এটা একটা অঞ্চল বুঝি, যে এই একটা জিনিসকে অঞ্চলে, এই অঞ্চলে এরকম হলে এই অঞ্চলে কি হবে। মানে আমি যখন ছোট ছিলাম বা ক্লাসে, মানে যখন আমি করতাম, 9-10 ছিলাম, তখন আমি ভূগোলে এই মানে ভূগোল বিষয় হলে আমার কল্পনা আছে, হ্যাঁ এটা বোধহয় অঞ্চল ভিত্তিক। এই যে এই দেশ, এই যে জাতি, এক দেশ একরকম, এটা কেন আরেক রকম, এই যে এই সমীক্ষাটা হয়, এটাই ভূগোল মূলত করে থাকে। মানে আমি আঞ্চলিক সাইডটাকে মূলত ভূগোল হিসেবে মানতাম। এখন দেখি যে না, আসলে এটা একটা অনেক, পুরোটা না হলে অনেকটা কভার করে। আর ভূগোলবিদগণ কিন্তু পৃথিবীকে কিন্তু এই যে বোঝার জন্য কিন্তু এই খন্ড খন্ড বিভিন্ন অংশে ভাগ করে বোঝার জন্য। আর এই বিরাট একটা এলাকাকে কিন্তু এই যে যখন আমরা সমীক্ষা করতে যাই বা মানে একটা এলাকা নিয়ে আমরা জানতে চাই, তখন কিন্তু আরো অসুবিধা হয় যে না, এই একটা অঞ্চলেই বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমরা আনুষ্ঠানিক অঞ্চল এবং কার্মিক অঞ্চলে দেখছিলাম। কার্মিক অঞ্চল এবং আনুষ্ঠানিক অঞ্চলে যাবার আগে আমি একটু এটা নিয়ে একটু বলে যাচ্ছি যে, কারণ এই কনসেপ্টটা আমার আগে ক্লিয়ার করা দরকার যে আসলে অঞ্চলটা কি। আমরা যেটা নিয়ে পড়ছি এটা নিয়ে আগে আমরা একটু ধারণা নিই। তাই আমরা কিন্তু ওকে, এরপরে যে কোনো বিষয়বস্তু কিন্তু বোঝার জন্য যেমন শ্রেণীকরণ দরকার হয়, ঠিক একইভাবে অঞ্চলেরও কিন্তু আছে বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ। যেমন আমরা যখনই আমরা আহ, একটা মানে গ্রহ কিন্তু একটা আমরা ধরি, এটাকে একটা অঞ্চল ধরি। আবার এটাকে আরেকটু স্কেপ মানে জুম করলে একটা দেশকে আমরা অঞ্চল হিসেবে ধরতে পারি। এটাকে আরেকটু জুম করলে আমরা একটা স্থানের একটা অংশকে একটা অঞ্চল হিসেবে আমরা দেখতে পারি। যেমন আমরা এই যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল, একজন বললো যে আব্দুল মালেক, যে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এরকম হিসেবে ও অঞ্চল হিসেবে দেখি। ঠিক একইভাবে এটা আমরা আবার ঢাকার ভিতরে, ঢাকা উত্তর আছে, আমরা দক্ষিণ আছে, আমরা আমাদের সুবিধার্থে কিন্তু করে থাকি, যাতে আমরা এই একটা নির্দিষ্ট এলাকাকে সম্যকরূপে বুঝতে পারি। আর এক্ষেত্রে আমরা যেমন এই যে ঢাকা সিটি কর্পোরেশন যেমন উত্তর দক্ষিণ করছে, কারণ ঢাকার প্রবলেম গুলোকে সলভ করার জন্য। ঠিক এই সব কারণে কিন্তু বিভক্ত করা হয়। এই যে বিভক্ত করাই হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করাটা কিন্তু অঞ্চলের একটা প্রয়োজনীয়। হুম। এখন আমি একটা স্লাইডে যাচ্ছি। স্লাইডে যাচ্ছি অঞ্চলের ধারণা। আমরা একটু আগে অঞ্চলের মানে আমাদের নিজেদের ধারণায় কি আসে সেটা নিয়ে বললাম। আর এখন একটু সংজ্ঞাটা বললাম যে সাধারণভাবে অঞ্চল পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক অথবা মানবিক বৈশিষ্ট্যসমূহের স্বতন্ত্র এবং অভ্যন্তরীণভাবে সঙ্গতিপূর্ণ সমরূপ কোনো এলাকা বা অংশ, যেখানে একটি অর্থবোধক ঐক্য প্রকাশ পায় এবং যা চতুষ্পার্শ্বস্থ এলাকা থেকে স্বতন্ত্র। আমি যেহেতু ঢাকায় থাকি, আমি আমার মানে আমি সবসময় আমার আশপাশের উদাহরণ দেওয়ার চেষ্টা করি, বা আমার অনেক পছন্দ। যেমন আমি ঢাকাকে আমি একটা এলাকা ধরলাম, ধরার পরে ঢাকাটা আমি আবার একটা সিটি কর্পোরেশন এরিয়া, উত্তর দক্ষিণ দুইটা একসাথে নিলাম। এখন এই ঢাকা সিটি কর্পোরেশনের একটু বাইরে গেলেই, যে আমরা একটু কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ এই সাইডে একটু চলে যাবো, সে কিন্তু ঢাকার সেই ভাবটা থাকে না। হুম। যদিও এটা ঢাকা বিভাগেই, কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যে বৈশিষ্ট্যগুলো, মানে ঢাকা সিটি কর্পোরেশনের যা যা আছে তা ওইসব এলাকায় নাই। এই জন্যই সংজ্ঞাতে কিন্তু এটা কভার হচ্ছে, যে তোমরা কি দেখতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ, যে এমন একটা যে প্রাকৃতিক অথবা মানবিক বৈশিষ্ট্য সমূহের স্বতন্ত্র এবং আভ্যন্তরীণভাবে সঙ্গতিপূর্ণ সমরূপ, মানে যে একই রূপ কোনো এলাকা বা অংশ যেখানে অভ্যন্তরীণ ঐক্য প্রকাশ পায়। এই যে ঢাকার মধ্যেই কিন্তু এটা পেল। আর যা অন্যান্য অঞ্চল থেকে স্বতন্ত্র, এই যে এই গুণাগুণ থেকে ঢাকাকে আমরা আলাদা করতে পারি, মানে অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে পারি। হুইটলেসি অঞ্চলকে ভূপৃষ্ঠের পার্থক্যকৃত একটি অংশ বা স্থান বলেছেন, যা পূর্বের সংজ্ঞাটির প্রায় সমার্থক। হুইটলেসির এই সংজ্ঞাটি অঞ্চলের কালজয়ী একটি সংজ্ঞা হিসেবে বিবেচিত হয় এবং অঞ্চলের সংজ্ঞা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে। আসলেই একটা যদি অঞ্চল কাকে বলে বলি, আমি আমি এই যেহেতু এটা আমি রিসার্চ করলাম, যে হ্যাঁ আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে, যে ভূপৃষ্ঠের পার্থক্যকৃত একটি অংশ বা স্থানকে অঞ্চল বলে। এটা হচ্ছে আমরা সহজ ভাষায় যা বুঝে থাকি। ওকে, এখন অঞ্চলের ধারণা ও ভিত্তি। ভূগোল শাস্ত্রে অঞ্চল একটি বহুল ব্যবহৃত শাস্ত্র।
ভূপৃষ্ঠের বা পৃথিবী পৃষ্ঠের একটি স্থান প্রাকৃতিকভাবে ও মানবিক কর্মকাণ্ড দ্বারা একটি স্থান অন্য স্থান থেকে ভিন্ন এবং একটি অঞ্চল অন্য একটি অঞ্চল থেকে স্বতন্ত্র। এই স্থানিক স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিশ্লেষণ ভূগোলকে অন্যান্য শাস্ত্র থেকে স্বতন্ত্র দান করেছে। এই যে আমি বললাম যে আমি যখন একটু ইয়াং ছিলাম বা 9-10 ছিলাম, তখন আমি বলতাম যে আসলে ভূগোল বলতে আমি এই অঞ্চলকে বুঝি। আসলে এই যে এখানে কিন্তু এই ভূগোলটা অন্যান্য থেকে আলাদাই হয়েছে, যে আমি যেটা বললাম যে এই আঞ্চলিক ধরনটা থাকার কারণে পৃথিবী পৃষ্ঠের একটি স্বতন্ত্র পরিমণ্ডল হিসেবে অঞ্চলের ধারণা, যাকে আঞ্চলিক পৃথকীকরণ বলা হয়, এরিয়াল ডিফারেন্সিয়েশন, সুদীর্ঘকাল যাবৎ ভূগোলের কেন্দ্রীয় বিষয় হিসেবে গণ্য হয়ে আসছে। যে আঞ্চলিক পৃথকীকরণটা মানে এই অঞ্চল থেকে এটা আলাদা করা, এটাকে আলাদা করা, এই যে আঞ্চলিক থেকে যে প্রত্যেকটা অঞ্চলের যে বিভক্ত করাটা, এটা হচ্ছে সুদীর্ঘকাল যাবৎ ভূগোলের কেন্দ্রীয় বিষয় হিসেবে গণ্য হয়ে আসছে। এই যে আমার কথা রিপিট হয়ে আসতেছে বারবার, যে আমি আগে যেটা ভাবতাম আসলে তাই, মানে ভূগোলটা আসলে সেভাবেই নিয়ে নিচ্ছে। হার্টসনের মতে আঞ্চলিক পৃথকীকরণ ভূপৃষ্ঠের বহু বিচিত্র বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত ও যুক্তিপূর্ণ বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করে। গ্রিক পণ্ডিতেরা ঠিক এই ধরনের সমীক্ষাকেই কোরোলজি বা ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান নাম দিয়েছে। এখন আসি, যাই হোক, আঞ্চলিক পৃথকীকরণকে অঞ্চল রূপদানকারী একটি প্রক্রিয়া বলা হয়ে থাকে, যার সাহায্যে ভূগোলবিদগণ ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকার মধ্যে পার্থক্য বিশ্লেষণ ও বর্ণনা প্রদান করে এবং আঞ্চলিকভাবে পৃথিবীকে প্রাকৃতিক অথবা আর্থসামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি বিভিন্ন মানবিক বৈশিষ্ট্য ভিত্তিক অথবা প্রাকৃতিক ও মানবিক বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন একটি অখণ্ড ও স্বতন্ত্র অঞ্চল হিসেবে চিহ্নিত করার প্রয়াস পান। আমি এটাকে একটু সহজ করে বলি, এটা অনেক বড় হয়ে গেছে। এখন আঞ্চলিক পৃথকীকরণ অঞ্চল মানে এই অঞ্চলে যে আমরা বিভিন্ন ভাবে পৃথক করলাম, এই অঞ্চলে এরকম এই যে ধরো আমার সামনে কিবোর্ড আছে, এ একটা আলাদা কি হিসেবে আছে, এস একটা আলাদা কি হিসেবে আছে, যদি কিন্তু আমি আলাদা আলাদা করলাম, অঞ্চলও কিন্তু এরকম আলাদা আলাদা করা হয়েছে। আর এই আঞ্চলিক পৃথকীকরণ, এই যে আমি যে কি কে যে কিবোর্ডের কি গুলোকে যে আলাদা আলাদা দেখলাম, এই আলাদা আলাদা যে করলাম, এটার পৃথকীকরণটাই কিন্তু ঠিক একইভাবে যদি আমরা একটা আঞ্চলিক পৃথকীকরণটা দেখি, তাহলে এটা অঞ্চলে এটা রূপদানকারী একটা প্রক্রিয়া বলা যায়, যে না এই আলাদা আলাদা জিনিসটা আসলে অঞ্চল ক্রিয়েটেরই একটা মাধ্যম, যেখানে আমরা ভূগোলবিদগণ ভূপৃষ্ঠে বিভিন্ন এলাকার মাধ্যমে পার্থক্য বিশ্লেষণ আর বর্ণনা প্রদান করছে, যে এই অঞ্চলে এই আছে, এটা এটা নাই, এই অঞ্চলের সাথে এটার পার্থক্য, অথবা প্রাকৃতিক পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পার্থক্যগুলো বলেছে। যেমন বাংলাদেশের যেসব ইয়েগুলো আছে হয়তো পৃথিবীর সব দেশে সেগুলো নাই, আবার পৃথিবী যেগুলো যেখানে আছে সেখানে বাংলাদেশে নাই। বাংলাদেশে যেমন আগ্নেয়গিরি নাই, আগ্নেয়গিরি অগ্নুৎপাত এগুলো বাংলাদেশে হয় না, সুনামিও বাংলাদেশে হয় না, কিন্তু এটা ইন্দোনেশিয়া হতে পারে, ওই যে এশিয়া প্যাসিফিক এরিয়ায় হতে পারে, মানে হয়। তাহলে এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এই অঞ্চলে এরকম, ওই অঞ্চলে ওরকম, এই বিভিন্ন এই আলাদা আলাদা মানবিক বৈশিষ্ট্য বা প্রাকৃতিক বৈশিষ্ট্য ভিত্তিক বিভিন্ন অখণ্ড ও স্বতন্ত্র বিভিন্ন অঞ্চল, মানে একটাকে আমি আলাদা করলাম আবার একটাকে আমি একসাথে করলাম। এই অখণ্ড হচ্ছে সবগুলোর মিলে জোড়ানো, আর একটা স্বতন্ত্র হচ্ছে আলাদা আলাদা করা। এই বিভিন্ন অঞ্চল হিসেবে চিহ্নিত করার প্রয়াস পায় এই আমাদের ভূগোলবিদরা। এই দৃষ্টিভঙ্গিতে আঞ্চলিক বিশ্লেষণে অঞ্চল কোন ভৌগোলিক অবস্থার একীভূততা বা সংঘবদ্ধতার উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করে থাকে। যেমন মৃত্তিকা, জলবায়ু, কৃষি, শিল্প, বাণিজ্য ইত্যাদির স্থান বিশেষে সংঘবদ্ধ বিন্যাস। এটা আমি একটু বলি কেমন। যেমন এই যে আমরা কয়েকদিন পরে এই কাজগুলো পাবো, যে মৃত্তিকা অনুসারে বিশ্ব জলবায়ু বিন্যাস, জলবায়ু অনুসারে বিন্যাস, কৃষি অনুসারে বিন্যাস, শিল্প অনুসারে, মানে যেখানে মৃত্তিকা এঁটেল মাটি সম্পন্ন যতটুক এলাকা, ওটাকে আমরা একটা অঞ্চল ধরবো, আবার দোআঁশ মাটি সম্পন্ন এলাকাকে আমরা আলাদা অঞ্চল ধরবো, শিল্প ভিত্তিক অঞ্চল এক সাইডে যাবে, এরপরে কৃষি ভিত্তিক অঞ্চল আরেক দিকে যাবে। এই যে বিভিন্ন স্থান বা স্থান বিশেষ যে একটা সংঘবদ্ধতা রয়েছে, এই জিনিসটা কি একীভূততা বা সংঘবদ্ধতা তৈরি করে এই আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, যে ভূপৃষ্ঠের শুধুমাত্র বৃহৎ অংশের বিভাজন দ্বারাই অঞ্চল তৈরি হয় না, সমবৈশিষ্ট্যের ভিত্তিতে অধিকতর ক্ষুদ্র। মাসুদ, সাউন্ড কি কম আসতেছে নাকি? আচ্ছা আমি সাউন্ড বাড়াচ্ছি ভাই, এক সেকেন্ড, ওয়েট। সাউন্ড কি কম আসতেছে তোমাদের? আমি একটু, না সাউন্ড তো ঠিক আছে। ঠিকঠাক আছে।
মনে হয়তো হয়। তুমি একটু ভলিউমটা একটু বাড়িয়ে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি কইছিলাম এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে ভূগোলের শুধুমাত্র বৃহৎ অংশ বিভাজনের দ্বারাই কিন্তু অঞ্চল তৈরি হয় না। সমবৈশিষ্ট্যের ভিত্তিতে অধিকতর ক্ষুদ্র পরিসরেও অঞ্চল হতে পারে, তবে এই ক্ষুদ্র পরিসরে স্বকীয় স্বতন্ত্র বৈশিষ্ট্য অঞ্চল গঠনে মৌলিক ভূমিকা রাখে। আমি এটা না একটু প্র্যাকটিক্যালি বলি। এটা কেমন, ধরো আমরা হচ্ছে পুরোটা জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা সবাই ক্লাসমেট। এখন ক্লাসমেট হলো একজন আরেকজনের সাথে ভালো পরিচয় আছে, আমরা কিন্তু এই যে পুরাটা একটা বৃহৎ অংশ যদি ধরি তাহলে কি আমরা জিওগ্রাফি স্টুডেন্ট, কিন্তু আমাদের কিন্তু সবার ফ্রেন্ড সবাই না, মানে ঠিক আছে সবাই ফ্রেন্ড, কিন্তু এই যে একটা নিজেদের মধ্যে একটা গভীর পিয়ার একটা টিম থাকে না, যে হ্যাঁ আমরা 4-5 জন এক এক মানে নিজেদের বৈশিষ্ট্যগুলো এক রকমের, হ্যাঁ মানে যে যেমন সে তার বৈশিষ্ট্য বা তার খাপ খাওয়ানো মার্কা বন্ধুদেরকেই বেছে নেয় বন্ধু বিশিষ্ট। যে চুপচাপ সে তার হয়তো বা এরকম চুপচাপ বিশিষ্ট বন্ধুকেই নিবে, মানে এখানেও কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ক্ষুদ্র পরিসরে কিন্তু হয়ে যাচ্ছে যে আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে পরে কিন্তু ছোট হয়ে আসবে। সার্কেলটা যতই বড় হোক, দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে সার্কেলটা ধীরে 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 ছোট হয়ে আসে। হ্যাঁ, এটাও কিন্তু আমি অঞ্চল হিসেবে একটু মানে যেহেতু এটা স্থানিক না, কিন্তু এটা আমি মানুষ হিসেবে একটু ইয়ে করে দেখলাম যে এটা কিন্তু এরকম চলে যাচ্ছে, যে বড় হিসেবে হলে যে অঞ্চল হয়ে গেল তা না, এটা কিন্তু পরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরেও হয়ে যায়। আর এর মধ্যে থাকে একটা স্বকীয়তা, যে হ্যাঁ একটা টিম আছে ওরা অনেক টেকনোলজিতে ভালো, আর একটা টিম আছে ওরা আড্ডাবাজে অনেক ভালো, ওরা সব একসাথে থাকে, আর একটা টিম আছে শুধু ট্যুর দিয়ে বেড়ায়। এই যে একটা আলাদা আলাদা অংশ হয়ে গেল, এটার মধ্যে কি স্বকীয় স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে না? ঠিক অঞ্চলেও এরকম আছে। আমি অঞ্চলের দ্বারা দিলাম না, আমি একটা জাস্ট প্র্যাকটিক্যালি বলে দিলাম। এখন অঞ্চলগুলো কি কি, এখন আমি আস্তে আস্তে আমার নিজের টপিকে চলে আসতেছি, যে আঞ্চলিক একক কি কি: একক বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, বহু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, সামগ্রিক বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল। একক বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল হচ্ছে এই যে আমাদের পড়ালো সমরূপী অঞ্চল। সমরূপী অঞ্চল কে পড়ালো? মালেক নাকি? হ্যাঁ, মালেক পড়িয়েছে সমরূপী অঞ্চল। আর বহু বৈশিষ্ট্য অঞ্চল হচ্ছে আনুষ্ঠানিক অঞ্চল। আমি হয়তো একটু ক্রস করে ফেলছি, আমি এখানে তোলা হয়নি। এটা হচ্ছে হুইটলেসির অবলম্বনে অঞ্চল শ্রেণীবিন্যাস। আর এটা হচ্ছে সামগ্রিক বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল। অঞ্চলটা 3 ভাগে, ওই যে আনুষ্ঠানিক, কার্যকরী, আর একটা হচ্ছে সামগ্রিক। হ্যাঁ, মানে প্রধানত 2 প্রকার, কিন্তু আরেক প্রকার রাখা হয়, এটা হচ্ছে দুইটাকেই মিক্স করে বলে একে আমরা কম্পেজ অঞ্চল হিসেবেও পরিগণিত করতে পারি, যা বিভিন্ন স্তর বিন্যস্ত হয়ে থাকে। আমি কম্পেজে আছি, মানে এই যে এটা আমি হাইলাইট করে রাখলাম, এই কম্পেজে চলে যাচ্ছে, আমি আমার সাব টপিকে এখন আসলাম। এটা সংক্ষিপ্ত। কম্পেজ অঞ্চলকে মূলত সহযোগী অঞ্চল বলা যায়, সর্ববৈশিষ্ট্যমণ্ডিত অঞ্চলও বলা যেতে পারে। আমি প্রথমে এটা অনেক নেটে সার্চ দিলাম যে আসলে এটা কি। আমি বইয়ে খুব একটা সুন্দর সুবিধাজনক পাইনি, তাই আগে দেখি যে নেটে কি আছে। নেটে আমি সার্চ দিয়ে দেখলাম কম্পেজ হচ্ছে এ স্ট্রাকচার অফ মেনি পার্টস ইউনাইটেড ইনটু এ ফাংশনিং হোল, এ কমপ্লেক্স স্ট্রাকচার। এটা একটা জটিল স্ট্রাকচার যেখানে কি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একসাথে রাখা হয়। আমি এই যে মালিক একটা উদাহরণ দিয়েছিল যে একটা শপিং মলের আশেপাশে যে ইয়ে থাকে। মালিক একটু এটা একটু আমাকে বলবা যে এটা কি যেন ছিল, আরেকবার একটু আমাকে বলবা। জয়ীব বলছিল এটা। আচ্ছা, জয়েব কি যেন বললা যে একটা শপিং মলের সাথে অর্থনৈতিক যে আমি বলছিলাম যে একটা শপিং মলটা হচ্ছে একটা কি এলাকা, একটা এলাকা বা কেন্দ্র এক এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠে না, না হলে তো মনে হ্যাঁ করো যে শপিং মল ব্যবসা করতে পারবে না। এই তো, হ্যাঁ এক্স্যাক্টলি। এখন ওই শপিং মলকে কেন্দ্র করে যে অঞ্চল ইয়া হয়েছে, ওটা হচ্ছে ওর কার্যকরী অঞ্চল নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এই যে শপিং মলটা হচ্ছে কম্পেজ অঞ্চল। এখন কম্পেজ অঞ্চলটা কি, এটা একটু আমি সংজ্ঞা বলছি। যেসব স্থান বা এলাকা বা অঞ্চল স্বতন্ত্রভাবে সর্ববিধ বৈশিষ্ট্য নিয়ে গঠিত, সেই সব স্থান, এলাকা বা অঞ্চলকে সর্ববৈশিষ্ট্য অঞ্চল বা কম্পেজ অঞ্চল বলে। এই যে একটু আগে বললাম শপিং মলে কিন্তু সবই থাকে, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে যে একটা গড়ে উঠেছে, ওটা হচ্ছে কার্যকরী। কিন্তু এই যে যে নোটটাকে ঘিরে করা হয়েছে, ওটা হচ্ছে কম্পেজ অঞ্চল। তাই তো আই থিঙ্ক তোমরা এই কম্পেজ অঞ্চলটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারছো যে আসলে কম্পেজ অঞ্চলটা কি। কম্পেজটা হচ্ছে, মানে এটা আমার ধারণা যে কম্পেজ অঞ্চলটা বিশেষ মানে কার্যকরী অঞ্চলেরই একটা অংশ বা মেইন পার্ট হচ্ছে কম্পেজ অঞ্চল, যেখানে সবকিছুই পাওয়া যায়।
এটাকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। যেমন এই আমরা যদি পুরো একটা দেশকে ধরি, দেশকে ধরলে ধরো বাংলাদেশকে ধরলাম, বাংলাদেশে 8টা বিভাগ। 8টা বিভাগকে আমরা যদি একত্রিত করি তাহলে এটা হচ্ছে কম্পাইল অঞ্চল, বাংলাদেশের কম্পাইল অঞ্চল ধরলাম। এখন আবার পুরো 8টা বিভাগকে আলাদা করলাম, আমি নিলাম বরিশাল বিভাগকে। বরিশাল বিভাগে আছে 6টা জেলা। 6টা জেলার মধ্যে এই যে একটা নোড হচ্ছে কোনটা, বরিশাল। সদর, পুরা বিভাগীয় সদর হচ্ছে বরিশাল। আর পুরো বাংলাদেশকে হিসাব করলে নোড হচ্ছে ঢাকা, যেখানে মোটামুটি সবকিছুই গড় পাওয়া যায়, যেমন এটা রাজধানী। আবার বরিশালের মধ্যে এটা বরিশাল, চট্টগ্রামের মধ্যে চট্টগ্রাম, মানে বিভাগীয় শহর হচ্ছে এরকম। কমবেজ অঞ্চল হচ্ছে মূলত সবকিছুর বৈশিষ্ট্য এখানে থাকবে। আর এগুলো আহ সবকিছু বৈশিষ্ট্য প্লাস হয়ে গেল, মানে হ্যাঁ, সহযোগী অঞ্চল হিসেবেও থাকবে। এই, এখন আমি আর পাঠ্যপুস্তকের বইয়ের আলোচনায় গেলাম না, ওটা তোমরা একটু দেখে নিও। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা, আশা করি সবার ভালো লাগবে। আমি আমার বক্তব্য শেষ করছি।